দেখো আশা করি স্লাইড দেখতে পাচ্ছ। আজকে যেটা ধরবো আমরা ক্লজ, ঠিক আছে। ক্লজ এবং সেন্টেন্স এই বেসিক দুটো জায়গা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। অনেকের আইডিয়া নেই, তো আমি খুব ইজিলি অর্থাৎ খুব সহজ পদ্ধতিতে ক্লজটাকে তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো দেখো ক্লজ কথার অর্থ হচ্ছে বাংলাতে আমরা যদি বলি বাক্যাংশ, আর বাক্যাংশকে যদি আমরা ভাঙি তাহলে পাবো বাক্যের অংশ। তাহলে ক্লজ মেন আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে ক্লজ। মেন যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার নাম হচ্ছে ক্লজ, ঠিক আছে। ক্লজের সাথে সেন্টেন্স জড়িত, যেহেতু ওটা লেখা আছে, আমি এমনি সেন্টেন্স আলাদা করে পড়াবো, মানে এগুলো বেসিক নলেজের জন্য খুবই প্রয়োজন। তো ক্লজে কি বললাম, এর বাংলা হচ্ছে বাক্যাংশ। এখান থেকে অনেকটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে বাক্যের অংশ মানে এটা বাক্যের মধ্যে ক্লজ অবস্থান করে। এবার সে কেমন ভাবে অবস্থান করে, একটা বাক্যে কটা ক্লজ থাকতে পারে, সেসব নিয়ে আমরা আলোচনা করব। দেখো ক্লজ তাহলে বাক্যাংশ যদি হয় তাহলে আমি ইংলিশে কি বলতে পারি, ইংলিশে বলতে পারি এটাকে এ পার্ট অফ আ সেন্টেন্স। আ পার্ট অফ আ সেন্টেন্স, একটা বাক্যের অংশ। প্রথম বক্তব্য ক্লজের ব্যাপারে। আর কি ক্লজ হতে গেলে আচ্ছা, ক্লজ মানে হচ্ছে, যদি তুমি বলো ডেফিনিশন পরে বাংলায় লিখছি, এর ক্লজ হতে গেলে কি কি প্রয়োজন, মানে হোয়াট ইজ ক্লজ যদি বলে, তাহলে আমি অন্য কালি দেবো। তার আগে আমি একটু সেন্টেন্সটা বলি তো সুবিধা হবে। সেন্টেন্স মানে এটা তো বাক্য, সেন্টেন্স মানে বাক্য, ক্লজ মানে বাক্যাংশ। তার মানে এখান থেকে বোঝা গেল এই বাক্যের মধ্যেই ক্লজটা থাকে। আচ্ছা, এই সেন্টেন্স বা এই বাক্যে, একটা সেন্টেন্স বা একটা বাক্যে একটা ক্লজ থাকতে পারে, মানে একটা বাক্যাংশ নিয়ে একটা বাক্য হতে পারে, অথবা এই কম্বিনেশন অফ ক্লজেস, অনেকগুলো ক্লজের কম্বিনেশন থাকতে পারে। এই কম্বিনেশন অফ ক্লজেস, একটা বাক্যে একটা ক্লজ থাকতে পারে অথবা একের বেশি থাকতে পারে, মিনিমাম কিন্তু একটা থাকতেই হবে, না হলে হবে না। তাহলে ক্লজের যদি ডেফিনিশন তুমি দিতে চাও, ক্লজকে আমি শর্টকাটে বলবো, এই যে ইংলিশ এই ডেফিনিশনটা খুব ভালো সুন্দর দেওয়া আছে, আমি এটা পড়াচ্ছি, তার আগে আমি বলে দিচ্ছি, এই সাইডে লিখবো। যদি বলা হয় হোয়াট ইজ ক্লজ, তাহলে তুমি বলবে এই ক্লজের মধ্যে কি থাকতে হবে, একটা সাবজেক্ট এবং একটা, শুধুমাত্র বাক্যাংশ বললে হবে না, তার কারণ হচ্ছে ওটা দিয়ে কিছু তুমি বোঝাতে পারবে না। ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবেই। কোথাও কোথাও দেখবা তোমাকে বলবে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে যার ভেতরে, সেটা ক্লজ, ঠিক আছে। তো এটাকেও বলতে পারো, বা তুমি বলতে পারো একটা সাবজেক্ট, ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান ফাইনাইট ভার্ব ইজ ইকুয়াল টু ওয়ান ক্লজ, ঠিক আছে। মানে একটা ক্লজ হতে গেলে তার মধ্যে কি থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে অথবা একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। হ্যাঁ, একটা প্রেডিকেট কেন বলছে, অ্যাকচুয়ালি প্রেডিকেটের ভেতরে এই ফাইনাইট ভার্বটা থাকবে, তাই প্রেডিকেটও বলতে পারি, ফাইনাইট ভার্বও বলতে পারি, ঠিক আছে। এবার প্রেডিকেট কি নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো, যেমন ধরো বললাম হি লাভস ইউ, সে তোমাকে ভালোবাসে। ছোটবেলায় আমরা সাবজেক্ট প্রেডিকেট বের করা শিখেছি, যে হি হচ্ছে যে ভালোবাসছে, সে হচ্ছে সাবজেক্ট বা যার ব্যাপারে বলা হয় সে এখানে সাবজেক্ট, আর বাকিটা ভার্ব থেকে যে বাকিটা পড়ে রয়েছে এটাকে আমরা কি বলি, প্রেডিকেট, বিধেয়াংশ, যেটা উদ্দেশ্য আর বিধেয় যেটাকে আমরা বলি প্রেডিকেট। তার মানে এখান থেকে কি প্রমাণ প্রমাণ করার চেষ্টা আমি করলাম, যে প্রেডিকেটের মধ্যে, দেখো প্রেডিকেটের মধ্যে কিন্তু একটা ভার্ব আছে, এবং এই ভার্বটাই হচ্ছে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব। কারণ একে ছাড়া এই অর্থটা ক্লিয়ার আমি করতে পারবো না। তুমি এই যদি লাভস ওয়ার্ডটাকে তুলে দাও, তাহলে দেখো হি ইউ হবে, কখনোই হবে না। তাহলে একটাই ভার্ব আছে বাক্যে এবং সেই ভার্বটা ছাড়া এটাই মেন ভার্ব তাহলে, এবং এটাকে আমরা বলছি ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, এবং এই গোটাটাই হি লাভস ইউ, হি লাভস ইউ, এই গোটাটাই হচ্ছে একটা কি ক্লজ। হি লাভস ইউ, এই গোটাটাই একটা কি হয়ে যাবে, একটা
ক্লজ। এবং এর মধ্যে আমি কাকে কাকে পাচ্ছি দেখো, সাবজেক্টও পেয়ে যাচ্ছি এবং ফাইনাইট ভার্বও পেয়ে যাচ্ছি, বা সাবজেক্টও পাচ্ছি, প্রেডিকেটটাকেও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ক্লজের যদি গঠনের ব্যাপারে তুমি বলতে চাও তাহলে বলবে ক্লজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট বা একটা সাবজেক্ট বা একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা ক্লজ তৈরি হবে। ঠিক আছে, ঠিক এরকম করে ম্যাথের মতো যদি একটা বাক্যে দুটো সাবজেক্ট থাকে এবং দুটো ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেই বাক্যে দুটো ক্লজ রইবে। আমি এটা পরে আসছি। তাহলে ক্লজের যদি তুমি ডেফিনিশন দিতে চাও, দেখো লেখা আছে খুব সুন্দর করে এটা, যে আ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দগুচ্ছ, কতগুলো শব্দ নিয়ে গঠিত, যেমন হি একটা ওয়ার্ড, লাভস এটা একটা ওয়ার্ড, ইউ একটা ওয়ার্ড, তাহলে এটা একটা শব্দগুচ্ছ। দ্যাট কন্টেন্স আ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, যেটার মধ্যে রয়েছে একটা সাবজেক্ট এবং প্রেডিকেট, অ্যান্ড ফাংশনিং, এবং যে কাজ করে অ্যাজ এ মেম্বার অফ এ সেন্টেন্স, একটা বাক্যের সদস্য হিসাবে, একটা বাক্যের অংশ হিসাবে। অবশ্যই বাক্যের মধ্যে থাকবে তো সে বাক্যের মেম্বারই তো, না সদস্যই তো। তো এটা হচ্ছে যে ক্লজের ডেফিনিশন। অথবা আরেকটা ডেফিনিশন নিচে দেখো, আ ক্লজ ইজ দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল ইউনিট, এটা ইউনিট, এটা ইউ, আ ক্লজ ইজ দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল ইউনিট, বাক্যাংশ হচ্ছে সবথেকে ছোট গ্রামারের একটা ইউনিট অংশ, দ্যাট কন্টেন্স মিনিমালি, যেটা মিনিমাম একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট যার মধ্যে থাকে, দ্যাট ক্যান অর ক্যান নট এক্সপ্রেস এ কমপ্লিট থট অর আইডিয়া, যেটা একটা আইডিয়াকে প্রকাশ করতেও পারে সম্পূর্ণ, আবার নাও করতে পারে। বুঝছো, এটা বুঝলাম না। ক্লজ বললেন একটা বাক্যের ক্লজের মধ্যে একটা বাক্যের সাবজেক্ট বা প্রেডিকেট থাকে, বা ক্লজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট বা ফাইনাইট ভার্ব থাকবে। পরেরটা আবার বলছে কি না, সে কি করতে পারে, সে ক্যান এক্সপ্রেস এ কমপ্লিট থট, সে পারে হয়তো পুরো থটটা প্রকাশ করতে বা আইডিয়াটা প্রকাশ করতে বা সেন্স বা অর্থকে প্রকাশ করতে, অথবা ক্যান নট এক্সপ্রেস, অথবা প্রকাশ নাও করতে পারে। কেন বলছি দেখো, পরে উদাহরণ দিলে বুঝতে পারবে। ধর একটা উদাহরণ দিলাম, ধরো we enjoyed a cricket match which was amazing. Which was amazing. আচ্ছা, আমরা অঙ্কের হিসাবের মতো কি বললাম, যে একটা বাক্যে সাবজেক্টটা ধর বাদই দিয়ে দাও, অনেক সময় সাবজেক্ট লুকিয়ে থাকবে, তাই আমরা এইভাবে অঙ্কের হিসাবটা এরকম করো, এফ ভি মানে ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব মানে একটা ক্লজ। তাহলে দুটো ফাইনাইট ভার্ব থাকলে সেই বাক্যে কটা ক্লজ থাকবে, দুটো ক্লজ থাকবে, তোমার খুঁজতে সুবিধা হবে ফাইনাইট ভার্ব দেখে। তো এরকম করে তিনটে থাকলে তিনটে ক্লজ, এরকম ম্যাথের মতো আর কি হিসেব। তাহলে এই বাক্যে কটা, হ্যাঁ বলো, বললাম যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলোই ক্লজ থাকবে, তাই তো? ততগুলো ক্লজ থাকবে। তাহলে এই বাক্যে কতগুলো ভার্ব আছে দেখো, এই বাক্যে দুটো ভার্ব আছে, এনজয়েড আর হুইচ ওয়াজ অ্যামেজিং, ওয়াজ একটা ভার্ব। তার মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে 7, 8, 9 এ দেখবা বইগুলোতে থাকে যে এখানে কটা ক্লজ আছে এবং আইডেন্টিফাই করো, ক্লজের নাম লিখো, তুমি ইজিলি বলতে পারবে। তো তুমি দেখো এখানে দুটো ক্লজ আছে, কেন, এখানে দুটো ফাইনাইট ভার্ব আছে। এবার সেই ক্লজটাকে আইডেন্টিফাই তোমাকে করা আমি শেখাবো, চিন্তা নেই কোনটার কি নাম। তাহলে এইখান থেকে এইখানটা একটা ক্লজ, আর হুইচ থেকে এই যে হুইচ, যে এখানে লিঙ্কারের কাজ করছে, দুটো ক্লজকে লিঙ্ক করছে, এখান থেকে বলা হবে একটা ক্লজকে, মানে হুইচ ওয়াজ অ্যামেজিং, এটা একটা ক্লজ। এর মধ্যে একটা ফাইনাল ভার্ব আছে, এর মধ্যে একটা আছে, তাহলে দুটো ক্লজ। এবার আমি যেটা কেন এতগুলো কথা বলছি তার কারণটা হচ্ছে, আমি একটু আগে বললাম যে ক্লজ হচ্ছে কত, যে শব্দ বা শব্দগুচ্ছের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব থাকবে তাকে আমরা ক্লজ বলবো, এবং সে অর্থ প্রকাশ সম্পূর্ণ করতেও পারে আবার নাও করতে পারে। কেন বললাম দেখো, তাহলে উই এনজয়েড এ ক্রিকেট ম্যাচ, এটা একটা ক্লজ, তাহলে এই ক্লজটা অর্থ সম্পূর্ণ করতে পারছে কিনা দেখো,
পাচ্ছে, আমরা একটা ক্রিকেট ম্যাচ এনজয় করেছিলাম, তো সম্পূর্ণ অর্থ দিচ্ছে তো, তাহলে এটা সম্পূর্ণ করছে। কিন্তু দেখো পরের যে ক্লজটা আছে হুইচ ওয়াজ অ্যামেজিং, যেটা ছিল সুন্দর, তুমি প্রথম ক্লজটাকে বাদ দিয়ে দাও, শুধু হুইচ ওয়াজ অ্যামেজিংটাকে নিয়ে পড়ো। তোমাকে আমি বললাম হুইচ ওয়াজ অ্যামেজিং, তুমি বলে স্যার কি অ্যামেজিং বলুন, মানে আগে ইনফরমেশন কি আছে দিন, দিইনি, তার মানে এখানে হুইচ ওয়াজ অ্যামেজিং এই যে ক্লজটা, এই ক্লজটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না, মানে আইডিয়াটাকে প্রকাশ করতে পারছে না। ওই জন্য বললাম না, এই যে ডেফিনিশনটা কি বললাম, এই যে ডেফিনিশন কি বললাম, ক্যান অর ক্যান নট, প্রকাশ করতেও পারে আবার নাও পারে। যেমন এই বাক্যে এই ক্লজটা অর্থ প্রকাশ করতে পারলো স্বাধীনভাবে, কিন্তু দ্বিতীয় ক্লজটা দেখো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না, তাই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না। ওই জন্য এর নাম হচ্ছে, তাহলে এ নির্ভর করছে কার উপর, এই যে এই মেন ক্লজটার উপর, যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ। তাই এটা হচ্ছে মেন ক্লজ, আর যেটা ডিপেন্ড করছে মেন ক্লজের উপর, এ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না, এই জন্য একে বলা হয় পরাধীন, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই জিনিসগুলো আমি এখনই করাচ্ছি তোমাদেরকে, INDEPENDE, এটা DENT, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? ওই জন্য বললাম আমি ডেফিনিশনটা কেন দিয়েছি তার ব্যাখ্যাটা এখানে দিয়ে দিলাম, এখনো ভাগে আসিনি, ভাগ আমি আবার একবার করে বলবো, ঠিক আছে? একবার শিখে নাও এখানে, তাও যে স্বাধীনভাবে যে অর্থ প্রকাশ করতে পারে, কারোর উপর নির্ভর করে না, তাকে বলা হয় মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তোমার স্বাধীনভাবে যে থাকে, কিন্তু যে স্বাধীনভাবে পারে না, এই ভুল হলো আমার পুরো উল্টো কথা বলা হয়ে গেল, সরি। এটার নাম হবে ডিপেন্ডেন্ট, এ তো নির্ভর করছে, নির্ভর করা ইংরেজি হচ্ছে ডিপেন্ড করা, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর মেন ক্লজের নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ভুল বলেছিলাম, আরেকবার ক্লিয়ার করে দিই, ঠিক আছে? যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তার নাম ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? PRINCIPAL, আমি এগুলো সব পরিষ্কার করে লিখে দিচ্ছি। আর যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না তাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট, কারণ ডিপেন্ড মানে নির্ভর করা, এ কারোর উপর নির্ভর করে স্বাধীনভাবে পারে না, বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তো এখানে জগা খিচুড়ি হলো, এটা যেটা বোঝাবার সেটা বুঝিয়ে দিয়েছি, আমি আলাদা করে লিখে দিচ্ছি, এগুলো চিন্তা নেই। তাহলে ডেফিনিশনটা হলো, একটা ক্লজে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে বা প্রেডিকেট। বেশ, এবার আমি একটু ফ্রেশ করে লিখি, এখানে ফ্রেশ করে কি লিখবো, যে one clause is equal to one subject plus one predicate। পানির ভার্বটা না বলে আমি এখানে প্রেডিকেটলি লিখছি, আর অথবা দিচ্ছি না। এই প্রেডিকেটটা কি আমি একটু ব্যাখ্যা লিখবো, এই জন্য আলাদা করে লিখলাম। প্রেডিকেট হলো সেই গ্রুপ অফ ওয়ার্ডস, যারা সাবজেক্ট এর ব্যাপারে ইনফরমেশন দেয়, ঠিক আছে? এটাকে আমরা বলবো প্রেডিকেট। যেমন হি ইজ আ গুড টিচার, এখানে সাবজেক্ট কে হি, এবং এই সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে বাকি ওয়ার্ড গুলো, মানে ইজ এ গুড টিচার, ওটা হচ্ছে কি প্রেডিকেট। ক্লিয়ার? এবার দেখো, তার মানে একটা ক্লজ মানে একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবে। এবার যদি এরকম উদাহরণ দেয়, তুমি আবার পরে হয়তো কনফিউজ হতে পারো, ওই জন্য লিখে দিই একটা। ধরো বললাম রাম অ্যান্ড রাধা have been working in Tata Private Limited company, ঠিক আছে, since 1992।
দেখো এই বাক্যে কটা ক্লজ আছে দেখো তো, এই বাক্যে কটা ক্লজ আছে বার করো। বলো। স্যার একটা। একটা। দেখো এই বাক্যের মেন ভার্ব হচ্ছে কাজ করা, অন্য কোনো কিছু নয়। এই যে হ্যাভ বিন এরা আমরা শিখেছি, এটা কি এই বাক্যে মেন ভার্ব হচ্ছে এইটা। এটা কি ভার্ব বলবো? প্রথমটাকে বলো হেল্পিং ভার্ব। মনে পড়ছে? এবার ভার্বের চ্যাপ্টার দেখছো একটার সাথে একটা লিঙ্ক, হ্যাঁ স্যার। মিডিলটা হচ্ছে সাপোর্টিং ভার্ব। একটা বাক্যে তিনটা ভার্ব থাকলে আমরা জানি এরকম হয়। তাহলে রাম এন্ড রাধা হ্যাভ বিন ওয়ার্কিং ইন টাটা প্রাইভেট লিমিটেড সিন্স 1992। এই বাক্যে তোমাদের মনে হতে পারে যে স্যার এই বাক্যে তো একটা ক্লজ কিন্তু দুটো সাবজেক্ট কেন? রাম এবং রাধা দুজনেই কথা বলা হচ্ছে, তাহলে দুজন কাজ করছে। এখানে কিন্তু এন্ড দ্বারা যখন যুক্ত হবে দুটো নাউন প্রোনাউন, সে কিন্তু একটা সাবজেক্টের কাজ করবে। এটা মাথায় রাখবে, এই দুটো মিলে একটা সাবজেক্ট। আমরা পড়েছি হয়তো, বা পরে বেসিকে হয়তো বলবো বা বলি তোমাদেরকে, যে সাবজেক্ট, দেখো বেসিক কত কি চলে আসছে পড়াতে পড়াতে। সাবজেক্ট একটি ওয়ার্ডের হতে পারে, যেমন হি ইজ আ বয়, একটা ওয়ার্ড হিটা একটা ওয়ার্ডের হতে পারে, আবার এ গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে। ওয়ার্ডস এর হতে পারে, তার মানে এখানে একটাই সাবজেক্ট রাম এবং রাধা, ঠিক আছে, দুটোকে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, দুজনই একই কাজ করছে। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট একটাই, ভার্ব একটা, তার মানে এটা গোটাটাই একটাই ক্লজ। আর মিনিমাম একটা বাক্যে একটা ক্লজ থাকবেই, এবং সেই ক্লজটার নাম হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এই হচ্ছে মেন ক্লজ, কারণ এ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে, অন্য কোনো ক্লজ তো এখানে নেই। একটা ক্লজ থাকলে সেটা মেন ক্লজই হবে, এটা মাথায় রাখবে। বেশ, তার মানে এখান থেকে আমি লিখবো ক্লজের মিনিমাম মেটেরিয়াল হলো, আচ্ছা ওটা ওটা বলে দিয়েছি। এবার কোনো সেন্টেন্স, এটাকে লেখা দরকার নেই, আবার আসবে সাবজেক্ট আর প্রেডিকেট। ক্লজের মধ্যে কি কি থাকে? সাবজেক্ট আর প্রেডিকেট, বা সাবজেক্ট বা মেন ভার্ব, এটা হচ্ছে তোমার মেটেরিয়াল। ওটা বললাম, আর লিখতে হবে না। এবার লিখো কোনো সেন্টেন্স, পয়েন্ট, কোনো সেন্টেন্স, সেন্টেন্সে যতগুলি ক্লজ থাকবে ততগুলি সাবজেক্ট ও মেন ভার্ব থাকবে। ঠিক আছে, এটা একটা চেনার উপায়। তার মানে এখান থেকে আমরা যে কনক্লুশনটা ড্র করলাম, কনক্লুশনটা হচ্ছে নাম্বার অফ ক্লজেস সমান নাম্বার অফ সাবজেক্টস সমান নাম্বার অফ মেন ভার্বস। ক্লিয়ার হলো যে যতগুলো ক্লজ থাকবে ততগুলোই সাবজেক্ট থাকবে, ততগুলোই মেন ভার্ব থাকবে, এটার মানে এটাই। ঠিক আছে, নাম্বার অফ ক্লজেস ইজ ইকুয়াল টু নাম্বার অফ সাবজেক্টস ইজ ইকুয়াল টু নাম্বার অফ মেন ভার্বস, তিনটেই সমান। অর্থাৎ যতগুলো ক্লজ থাকবে ততগুলো মেন ভার্ব, যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলো মেন ভার্ব, এরকম আর কি, যতগুলো ক্লজ থাকবে ততগুলো সাবজেক্ট থাকবে। মানে যা যেদিকেই যাবে সমান সমান হবে, এই হচ্ছে ব্যাপার। এবার যেটা বলার আছে, একটা সেন্টেন্সে একটা ক্লজ থাকলে, এই ইনফরমেশন গুলোই আমি মুখে বলেছি এতক্ষণ, কিন্তু লিখে দিচ্ছি কারণ অনেকে ভুলে যেতে পারো পরে। একটা সেন্টেন্সে খাতায় লেখা থাকলে তখন পড়তে গেলে মনে পড়ে যাবে। একটা সেন্টেন্সে একটা ক্লজ থাকলে সেটা হবে মেন ক্লজ। কিন্তু
একাধিক ক্লজ থাকলে সেটি হবে ক্লজ থাকলে একটি হবে মেন ক্লজ, বাকিগুলি আদার ক্লজ। একটি হবে মেন ক্লজ, মানে একটা মেন ক্লজ থাকবেই তবে বাক্য হবে আর কি, বাকিগুলি আদার ক্লজ। আদার ক্লজ বলতে সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট এগুলো পরে লেখাচ্ছি, বাকিগুলি আদার ক্লজ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বেশ, এবার ক্লজের ভাগগুলো এখানে লিখবো। আচ্ছা, আচ্ছা একটা জিনিস বলার আছে ভাগ লেখার আগে, এক্সামে এসেছিল একবার, ধরো একটা সেন্টেন্সে ওয়ান সেন্টেন্স, একটা সেন্টেন্স সেখানে দুটো ক্লজ আছে, টু ক্লজেস। একটা সেন্টেন্স সেখানে দুখানা ক্লজ আছে, তার মানে আমরা বুঝে গেলাম একটা হবে মেন ক্লজ, একটা হতেই হবে, আর একটা হবে আদার ক্লজ। এটা কেন লিখছি এবার শোনো। এই যে আদার ক্লজটা, এই যে আদার ক্লজটা, এর কাজ কি? এর কাজ হলো, এর কাজ হলো মেন ক্লজের ব্যাপারে ইনফরমেশন দেওয়া, মেন ক্লজটির ব্যাপারে ইনফরমেশন দেওয়া। কেন এই কথাগুলো বলছি এখন বুঝতে পারবে। এই ক্লজগুলি, এই আদার ক্লজ এভাবে লিখি, আদার ক্লজ কখনো প্রশ্ন করতে পারবে না, ও ইনফরমেশন দেবে। ঠিক আছে, মানে আদার ক্লজ কখনো প্রশ্ন করবে না, তাই এদের সাবজেক্টের আগে, এদের সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসবে না। দেখো খুব দামি একটা জিনিস বললাম, খুব দামি কেন দেখো, কারণ এক্সামের কোয়েশ্চেনটা এখান থেকেই সলভ হবে। ধরো আমি যখন প্রশ্ন করি, যখন প্রশ্ন করি তখন কি প্রশ্নের স্ট্রাকচার গুলো কেমন হয় বলতো? কাউকে যখন কোয়েশ্চেন করি, যে এরকম হয়তো হোয়াই হ্যাড হি সেন্ট এ লেটার, কেন সে একটা চিঠি পাঠিয়েছিল। তো এই যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নে দেখো এই যে WH ওয়ার্ডটাই বাক্যের মাঝে বসে লিঙ্কারের কাজ করবে ক্লজের ক্ষেত্রে, হোয়াট হতে পারে, হোয়েন হতে পারে, হোয়াই হতে পারে, দ্যাট হতে পারে। তো কোয়েশ্চেন যখন করছি এটাকে দিয়ে দেখো পাশেই দেখো এটা কি, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। মেন ভার্ব কোনটা? পাঠানো, এটা হচ্ছে মেন ভার্ব। তো কোয়েশ্চেনের সময় কিন্তু সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট। কোয়েশ্চেনের সময় কিন্তু সাবজেক্টের আগে দেখো হেল্পিং ভার্ব আসে। ঠিক আছে, কিন্তু আমি কি বললাম, আমি বললাম যে আদার ক্লজ কখনো প্রশ্ন করতে পারবে না, তাই এদের সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসবে না। এখান থেকে কোয়েশ্চেনটা কি এসেছিল এবার শোনো, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন PYQ। শোনো কোয়েশ্চেনটা বলছে, হি আস্কড মি why had I left
the meeting without any information. কোয়েশ্চেনটাতে এরর কোথায় আছে বলো? বলো। বলো গো ছেলে মেয়েরা, কি গো, কটা ক্লজ আছে বাক্যে সেটা তো বলো। কটা ক্লজ আছে? এই একটা ভার্ব, এই একটা ভার্ব, স্যার দুটো আছে। দুটো ক্লজ আছে, দুটো ভার্ব আছে, তার মানে এখানে দুটো ক্লজ আছে। দেখো এখানে একটা সাবজেক্ট, এরকম একটা সাবজেক্ট, মানে দুটো ক্লজ আছে। বেশ, তো দুটো ক্লজের মধ্যে কোন লিঙ্কার দিয়ে শুরু হয়েছে যেটা, মানে হোয়াই থেকে বাকি এইদিকে যা যা আছে, হোয়াই থেকে এইদিকে বাকি যা যা আছে, এটার নাম হচ্ছে কি আদার ক্লজ। আর হি আস্কড মিটা মেন ক্লজ বা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন। হলো। এবার আমার প্রশ্ন হচ্ছে, আদার ক্লজ কখনো প্রশ্ন করতে পারে না, তাই আদার ক্লজে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব কখনো বসবে না। তাহলে এই যে বাক্যটা আমি লিখেছি, এই বাক্যে দেখো দুটো ভার্ব আছে, একটা লেফট, এই ক্লজটা আদার ক্লজের কথা বলছি আমি, যে ক্লজটা লিখেছি আদার ক্লজ, লেফটটা হচ্ছে মেন ভার্ব আর হ্যাডটা হচ্ছে কি হেল্পিং ভার্ব। তাহলে আদার ক্লজ কখনো প্রশ্ন করে না, আদার ক্লজ কি করে, মেন ক্লজের ব্যাপারে ইনফরমেশন দেয়। সে আমাকে জিজ্ঞেস করেছিল কেন সে কোনো ইনফরমেশন ছাড়াই মিটিং থেকে চলে গেছিল, এটা প্রশ্ন নয়, এটা ইনফরমেশন দিচ্ছে মেন ক্লজের ব্যাপারে, মেন ক্লজের ব্যাপারে বলছে। তাহলে আদার ক্লজ যেহেতু ইনফরমেশন দেয়, প্রশ্ন করে না, দেখো প্রশ্ন চিহ্ন নেই, লাস্টে কি আছে, ফুল স্টপ আছে, সেই জন্য আদার ক্লজে সাবজেক্টের আগে কখনো হেল্পিং ভার্ব আসবে না। তার মানে দেখো সাবজেক্ট আই, এর আগে হেল্পিং ভার্ব চলে এসছে, এইটা মেন ভার্ব চলে এসছে এইদিকে। তাহলে ভুল আছে কোথায়, এইখানে হ্যাড আই, হ্যাড আই হবে না, উত্তর এখানটায়, এই উত্তরটা কি হবে, আই হ্যাড, হোয়াই আই হ্যাড লেফট দা ডট 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 ডট। কি বোঝা গেল? এই প্রশ্নগুলোই দেবে ইন্ট্রোডাকশন। আরেকবার একটু বলুন না এইটা। আর একটু বলবো বলতে দেখো আদার ক্লজ আছে, মিউট করো, why had I left the meeting without any information, why had I left the meeting without any information, এটা হচ্ছে আদার ক্লজ। আদার ক্লজ সব সময় কি করে, ইনফরমেশন দেয়, কার ব্যাপারে, মেন ক্লজের ব্যাপারে, কখনো কোনো প্রশ্ন আদার ক্লজ করে না। আমি এটাকে ছেড়ে, আদার ক্লজটাকে ছেড়ে লিখছি, ঠিক আছে? দেখো এখানে আদার ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ, আমি আদার ক্লজ হিসেবে লিখছি। কি ছিল আদার ক্লজটা, why had I left the meeting without any information, এটা ছিল আদার ক্লজ। তাহলে আদার ক্লজ কি করে, মেন ক্লজের ব্যাপারে ইনফরমেশন দেয়, তাই আদার ক্লজে কখনো প্রশ্ন করা যাবে না। আর এই ডাব্লিউএইচ এর পর এটা হেল্পিং ভার্ব, এটা মেন ভার্ব, এটা সাবজেক্ট। তো এই সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব তখনই বসবে যখন কোয়েশ্চেন করা হয় তখন, তাছাড়া বসে না। তো আদার ক্লজটা কোয়েশ্চেন করে না, তাহলে কেন এর আগে হ্যাড এসছে, তাহলে এই জায়গাটায় গলতটা আছে। তাই এর সঠিক আনসার কি হবে, সঠিক আনসার হবে হোয়াই, আগে সাবজেক্ট তারপর হেল্পিং ভার্ব হ্যাড। এবার বোঝা গেল? ডট 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 ডট। হ্যাঁ স্যার বুঝছি। তাহলে শোনো এবার, তার মানে আদার ক্লজ যারা থাকে, আদার ক্লজ যারা থাকে তাদের শুরুয়াত, তারা স্টার্টিং বা তাদের স্টার্ট আমরা করি কনজাংশন দিয়ে, কনজাংশন, যেটা লিঙ্কার বলছি, হোয়াই, হোয়াট, হোয়েন, হ্যাঁ, অ্যান্ড হতে পারে, এসব যেগুলো কনজাংশনে কাজ করে। তো কনজাংশন দিয়ে শুরু হয়, তারপর সাবজেক্ট থাকবে, এত ভেঙে কেউ বোঝাবে না, তারপর ভার্ব থাকবে,
ঠিক আছে, তারপর আদার কিছু ওয়ার্ড থাকলে থাকবে, না থাকলে না থাকবে। এইটা হচ্ছে সঠিক স্ট্রাকচার আদার ক্লজের। কখনো তোমায় যদি এরকম দেখতে পাও কনজাংশন তারপরে হেল্পিং ভার্ব চলে এসছে, এই যে ভার্বটা বললাম, ঠিক আছে, এই যে ভার্বটা বললাম, এই ভার্বটা হেল্পিং ভার্ব হতে পারে, তার সাথে মেন ভার্ব থাকতে পারে, আবার শুধু মেন ভার্ব থাকতে পারে, হেল্পিং ভার্ব নাও থাকতে পারে, কিন্তু যেই থাক না কেন সাবজেক্টের পরে হবে, মাথায় থাকে কেন। তাই কখনো কনজাংশনের পর যদি তুমি দেখো, ক্লজের ক্ষেত্রে, আদার ক্লজের কথা বলছি আমি, কিন্তু এইদিকে মেন ক্লজ থাকবে, তাই ডট ডট দিলাম। তো হেল্পিং ভার্ব যদি দেখতে পাও কনজাংশনের পরে, তারপর যদি সাবজেক্ট দেখতে পাও, ঠিক আছে, তারপর অন্য কোনো মেন ভার্ব বা আদার্স কিছু থাকে, তাহলে কিন্তু এই জায়গায় ভুল আছে। কারণ এই জায়গাটায় ভুল আছে, কারণ আমাদের রুল হচ্ছে আগে সাবজেক্ট থাকবে কনজাংশনের পর, তারপর হেল্পিং ভার্ব, তারপর কোনো মেন ভার্ব থাকলে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যেমন বলছি তেমন ভাবে জিনিসগুলোকে লিখে নেবে, এর বাইরে কোয়েশ্চেন হবে না। তো এতক্ষণ আমরা ক্লজ নিয়ে অনেক আলোচনা করলাম, এবার ক্লজের ভাগগুলো নিয়ে বলবো তোমাদেরকে। ঠিক আছে, মেন জায়গা পড়িয়ে দিয়েছি, মেন পোর্শনটা, এবার ক্লজের ভাগগুলো নিয়ে আলোচনা করতে হবে, একটু প্রয়োজন রয়েছে। তাই লিখবো কাইন্ডস অফ ক্লজেস। ক্লজকে যদি তুমি ভাগ করো, একটা বললাম কি মেন ক্লজ, আর একটা আমি পাবো আদার ক্লজ। আদার ক্লজের আবার দুটো ভাগ। আচ্ছা, মেন ক্লজে আরো নাম আছে, ঠিক আছে, এখানে আমি লিখবো না, যখন মেন ক্লজ নিয়ে আলাদা করে আলোচনা করব তখন ওখানে লিখে দেবো, ঠিক আছে। সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেটের আবার ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, যাকে আমরা রিলেটিভ ক্লজও বলি, আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজও বলবে। এটা হচ্ছে ক্লজের ফ্যামিলি, ঠিক আছে। তাই আমরা প্রথমে আজকে পড়বো মেন ক্লজ। হেডিং করো মেন ক্লজ। মেন বা প্রিন্সিপাল যেহেতু কারোর উপর নির্ভর করে না, তাই স্বাধীন, স্বাধীন ইংরেজি ইন্ডিপেন্ডেন্ট। যে ক্লজ, দেখিয়ে দিই, ডিটেলে করাচ্ছি এখন। যে ক্লজ বা বাক্যাংশ নিজের অর্থের পরিপূর্ণতার জন্য, নিজের অর্থের পরিপূর্ণতার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, তাকে বলে, এটা লিখে নেবে, এটাকে মেইন ক্লজ বা তাকে প্রিন্সিপাল ক্লজ আমরা বলবো। উদাহরণ দিই, ফটাফট হয়ে যাবে এগুলো। যেমন অনেকই তো আছে, ওয়েট,
he told me about it as it was a নাইস প্ল্যান। যেহেতু প্ল্যানটা খুব সুন্দর ছিল সেটা আমাদেরকে বলেছিল, একটা উদাহরণ আর কি তৈরি করলাম। তো এখানে দেখো দুটো ক্লজ আছে, কারণ দুটো ভার্ব আছে, একটা হচ্ছে টোল্ড, একটা হচ্ছে ওয়াজ। তাহলে দুটো ক্লজের মধ্যে যখনই অ্যাজ, হোয়েন, হাউ, দ্যাট, এই মানে কনজাংশন, এর হচ্ছে কনজাংশন, দুটো ক্লজকে জয়েন করছে, তখন এখানে দেওয়াল দিয়ে দাও, মানে এই 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 দিকটা থেকে এই দিকটা গোটাটা হয়ে যাচ্ছে আদার ক্লজ। ঠিক আছে, এবার আদার ক্লজের মধ্যে কি পড়ছে লিখে দিচ্ছি। হি টোল্ড মি অ্যাবাউট ইট, সে আমাকে এটা এর ব্যাপারে বলেছিল। তো এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে, কারোর উপর নির্ভরশীল নয় এই ক্লজটা। তাহলে এই ক্লজটার নাম আমরা কি দেবো? মেন ক্লজ। এবার দেখো এই যদি না থাকে তাহলে এটাকে এর কোনো অর্থই দিতে পারবে না। অ্যাজ ইট ওয়াজ এ নাইস প্ল্যান, যেহেতু ছিল এটা সুন্দর প্ল্যান, তাই অর্থ দিতে পারছে? দিতে পারছে না। তাহলে এ নির্ভর করছে, কিন্তু যখনই মেন ক্লজ চলে আসছে এ কিন্তু তখন অর্থ দিতে পারছে, তার মানে এ নির্ভর করছে মেন ক্লজের উপর, সেই জন্য এর নাম হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট, ঠিক আছে, আর উপরটা হচ্ছে মেন। এই হচ্ছে ব্যাপার, আর কিছু ব্যাপার নেই। এবার আমরা এই আদার ক্লজের মধ্যে যেটা সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, এগুলো পড়বো। তো সাবঅর্ডিনেট, মেন ক্লজের কোনো ভাগ টাগ নেই, সাবঅর্ডিনেট ক্লজটা একটু বড় আছে, এটা পড়বো। দেখো সাবঅর্ডিনেট ক্লজ পুরো এটা মানে বলেই তো দিলাম যে যে ক্লজ তোমার নির্ভর করবে সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা লিখবো ডেফিনিশনটা, যে ক্লজ অর্থ প্রকাশের জন্য বা অর্থের পরিপূর্ণতার জন্য, ঠিক আছে, অর্থ প্রকাশের জন্য মেন ক্লজের উপর নির্ভরশীল, তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আর লিখছি না। এবারে সাবঅর্ডিনেট ক্লজ একটা দেখিয়ে তো দিলাম। এই সাবঅর্ডিনেট ক্লজের বিভিন্ন ভাগ রয়েছে, তার মধ্যে আমরা প্রথম পার্ট পড়ব নাউন ক্লজ। ঠিক আছে, তো নাউন ক্লজ শুরু করে দিই, যেহেতু দেখো এখানে লিখে দিয়েছি সাবঅর্ডিনেটের প্রথম পার্ট আছে নাউন ক্লজ। নাউন ক্লজটা দিয়ে শুরু করছি। এই যে নাউন ক্লজ, চলো দেখি কি বলছে নাউন ক্লজ। স্যার এটা সাবঅর্ডিনেট ক্লজেরই এটা ভাগ নাউন ক্লজটা। একদম, এই যে দেখো সাবঅর্ডিনেট ক্লজের ভাগ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তিনটে ক্লজই পড়তে হবে। তো প্রথমে আমরা নাউন ক্লজ দিয়ে শুরু করছি। তো লিখবো নাউন ক্লজ হচ্ছে এমন একটি ক্লজ নাউন ক্লজ হলো সাবঅর্ডিনেট ক্লজের এমন একটা পার্ট। আচ্ছা, এখানে সাবঅর্ডিনেট ক্লজ যেটা লিখেছি এর আরেকটা নাম লিখে নাও এখানে, ডিপেন্ডেন্ট, নির্ভরশীল ক্লজ। ঠিক আছে, তো লিখবো নাউন ক্লজ হচ্ছে কি, নাউন ক্লজ হলো সাবঅর্ডিনেট ক্লজের এমন একটা পার্ট যে নাউনের কাজ করে। শর্ট কথায় বলতে গেলে নাউন ক্লজ তাকে বলবো যে ক্লজ নাউনের কাজ করে। ঠিক আছে,
চলো এবার দেখি উদাহরণ দিই, এবার উদাহরণগুলো বোঝার আছে। এই যে নাউন ক্লজ, এই নাউন ক্লজ কি করবে, নাউনের কাজ করবে। এবার একটা বোঝার খুব সুন্দর উপায় আছে, কি করে বুঝবে এটা নাউন ক্লজ, আমি উপায়গুলো তোমাদেরকে বলে দিই। দেখো আমরা জানি কোন একটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট অলওয়েজ নাউনের কাজ করে, হয় নাউন নাই প্রোনাউন হবে। এবার নাউনের বদলেই তো প্রোনাউন বসে, তাই আমি প্রোনাউনকে বলছি না। কোন একটা বাক্যের সাবজেক্ট বলো বা অবজেক্ট বলো অলওয়েজ নাউনের কাজ করে। তার মানে যদি সাবজেক্টের স্থানে কোনো ক্লজ থাকে তাহলে সেটা কি ক্লজ হয়ে যাবে গো, নাউন ক্লজ। আবার অবজেক্টের স্থানে যদি কোনো ক্লজ থাকে সেটা কি হয়ে যাবে, নাউন ক্লজ। মানে এরকম অনেকটা, ধরো এরকম আছে, ঠিক আছে। এই এই জায়গায় কতগুলো ওয়ার্ড বসে আছে, যার মধ্যে রয়েছে ধরো এই গ্রুপ অফ ওয়ার্ডস আছে এখানে। এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে রয়েছে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব বা প্রেডিকেট। তার মানে কি এটা একটা ক্লজ তৈরি করেছে, তাহলে সাবজেক্টের স্থানে বসে যে ক্লজ তৈরি করবে তার নাম কি হয়ে যাবে, নাউন ক্লজ, কারণ সাবজেক্ট অলওয়েজ নাউনেরই কাজ করে। ক্লিয়ার? ঠিক ওরকম করে অবজেক্টের স্থানে, ধরো এখানে অবজেক্ট আছে, তো অবজেক্টের স্থানে যে থাকবে সেও কিন্তু নাউন ক্লজ থাকবে। তাই এখানে আমি অবজেক্ট লিখি, একবারে এক ঢিলে পাখি মরে যাবে। আমি উদাহরণ দেবো, চিন্তা নেই। এখানে ধরো কোনো অবজেক্ট আছে, হ্যাঁ, অবজেক্ট স্থানে সেম এই জিনিসগুলো আছে, কোন একটা ক্লজ আছে, সেই ক্লজটা তাহলে কি ক্লজ হয়ে যাবে, নাউন ক্লজ। এটা ট্রিক বলে দিলাম। তাহলে চলো, নাউন ক্লজ সাবজেক্টের কাজ করতে পারে। এখান থেকে কি বুঝলাম, নাউন ক্লজ সাবজেক্টের কাজ করে। তো লিখবো নাউন ক্লজ অ্যাজ এ সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ। যারা টিউশন করো, ক্লজ কিন্তু 7, 6, 8, 9 সবার বইয়ে রয়েছে কিন্তু, এবং এখানে অনেকে নোট বই থেকে ঘুম ভাম পড়িয়ে দাও, একদম এই জায়গায় ক্লিয়ার হয়ে যাবে তোমাদের আজকে। দেখো বললাম that you have finished the work, ইচ্ছা করে কঠিন উদাহরণটা নিচ্ছি, that you have finished the work is not unknown to all. তুমি যে কাজটা শেষ করেছো এটা কারো কাছে অজানা নয়, ঠিক আছে। আরো শোনো, 1 নম্বর সেই উদাহরণটাই দিই, বোঝায় আগে। দেখো এখানে ভার্ব, এখানে যে দ্যাটটা, দেখো দ্যাট দিয়ে মানে কনজাংশন মিডিলে থাকা দরকার, কিন্তু কনজাংশন মানে যে মিডিলেই থাকবে এরকম কোনো মানে নেই, শুরুতে হতে পারে। মানে আমি এরকম বলতে চাইছি, একটা জিনিস মাথায় রেখো, আমি এখানে একবার বলে দিই, একটা স্লাইড নিয়ে। দাঁড়াও, কোথায় দিই, কোথায় লিখি, এইখানে করে দিই। দেখো এই যে ক্লজকে আমরা দুভাগে ভাগ করছিলাম না, মেন আর আদার। তো মনে রাখবে মেন ক্লজ যে সবসময় প্রথমেই থাকবে এরকম কোনো মানে নেই। মানে আদার ক্লজ শুরুতে থাকতে পারে, মেন ক্লজ শেষে থাকতে পারে, অথবা মেন ক্লজ শুরুতে থাকতে পারে, আদার ক্লজ শেষে থাকতে পারে। মানে বলতে চাইছি যদি আদার ক্লজ শেষে থাকে, ধরো আদার ক্লজটা যদি শেষে থাকে তাহলে মেন ক্লজ আর আদার ক্লজের মাঝে কি থাকবে গো, একটা কনজাংশন থাকবে। ঠিক আছে, আমি ভালো করে করে দিচ্ছি তাহলে। স্ট্রাকচারটা তো আমাদের এরকম হয় ক্লজের, যে স্ট্রাকচার লিখে দিই,
মনে পড়ে গেল একটা ভালো জিনিস। ধরো রয়েছে মেন ক্লজ, আর আমরা কি জানি আদার ক্লজ অলওয়েজ কনজাংশন দিয়ে শুরু হয়, তাই এখানে একটা কনজাংশন লিখলাম বা লিঙ্কার, আর এইদিকে তারপর কি শুরু হবে, আদার ক্লজ হলো। তো এই যে কনজাংশন প্লাস যে আদার ক্লজ, এইটা আদার ক্লজ কিন্তু কনজাংশন ছাড়া হবে না, এটা মাথায় রাখবে। তো এ কিন্তু এইদিকেও আসতে পারে আর এ এইদিকেও যেতে পারে। যখন উঠে আসবে আদার ক্লজটা, সে তখন কিন্তু কনজাংশন সহ উঠে আসবে, এটা মাথায় রাখবে। কনজাংশন প্লাস আদার ক্লজ, ঠিক আছে? এ কিন্তু এখানে আসতে পারে আর মেন ক্লজ কিন্তু তারপরে আসতে পারে। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। এই ঘটনাটা এখানে ঘটবে কারণ সাবজেক্ট হিসাবে বসাতে হবে, তো তাই প্রথমে আনতে হবে। যে দেখো দ্যাটটা কিন্তু এখানে মিডিলে থাকার কথা, কিন্তু প্রথমেই এসছে, মানে এই যে দ্যাট ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এটা একটা ক্লজ, এবং ইজ নট আননোন টু অল, এটা একটা ক্লজ। বুঝলে? তাহলে এর সাবজেক্ট নেই কেন, এই সাবজেক্টটা আন্ডারস্টুড বুঝে নিতে হবে, ঠিক আছে? ইজ এর সাবজেক্ট, ইজটা ভার্ব, তাহলে এর সাবজেক্টটাই গোটাটা, এটাই হচ্ছে সাবজেক্ট। এখন ওটা বাদ দাও, এখন তোমাদের কাজ হচ্ছে ভাবা যে কনজাংশন দিয়ে শুরু হয় যে ক্লজ তার নাম হচ্ছে আদার ক্লজ, ঠিক আছে? তো আদার ক্লজের এটা কি পড়ছে, সাবঅর্ডিনেটের মধ্যে পড়ছে। স্যার কি করে বুঝবো এটা সাবঅর্ডিনেট ক্লজ? তার কারণ হচ্ছে যে স্বাধীনভাবে অর্থ দিতে পারে না সে সাবঅর্ডিনেটই হয়, কোঅর্ডিনেট নয়। তাহলে দেখো দ্যাট ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তোমাকে যদি আমি বলি দ্যাট ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি কিছু বুঝতে পারবে? পারবে না, তাই এ স্বাধীনভাবে অর্থ দিতে পারছে না, তার মানে এ সাবঅর্ডিনেট ক্লজ। এবার তোমার প্রশ্ন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের তো তিনটে ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, তার মধ্যে এটা কি পড়ছে? দেখো এটা যদি মেন ভার্ব হয়, এটা যদি মেন ভার্ব হয়, তাহলে এই গোটাটাই কিসের কাজ করবে? এই গোটাটাই সাবজেক্টের কাজ করছে। আর একটা বাক্যের সাবজেক্ট কি হয় বলেছি? অলওয়েজ নাউন। তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার কি ক্লজ? নাউন ক্লজ। মাথায় ঢুকলো? ভার্বের আগে যে ক্লজ থাকবে এবং সে সাবজেক্টের কাজ করবে, সে নাউন ক্লজই হবে, কারণ একটা বাক্যের সাবজেক্ট অলওয়েজ নাউনই হয় কিংবা প্রোনাউন হয়। মাথায় ঢুকলো? তাহলে এই যে গোটা যে সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে, এটা সাবজেক্ট যে জায়গায় বসেছে তাই এ নাউন ক্লজ। আর উদাহরণ দিই, দেখো ধরো বলছে হোয়াট ইউ সে, তুমি যেটা বলো, ইজ আননোন, ইজ নোন টু অল করো। তুমি যেটা বলো সকলে জানে, তো তোমার কিচ্ছু দেখা দরকার নেই, কিচ্ছু সাবজেক্ট খোঁজা দরকার নেই, বুঝতে পারছো তো সে একটা ভার্ব, ইজ একটা ভার্ব, মানে এখানে দুটো ক্লজ আছে, এটা মিক্সচার ক্লজ এগুলো আর কি, এগুলো বের করতে গিয়ে সমস্যা তো না হয় তার জন্য এই যে এখানে যার সাথে হোয়াট হোয়েন এইসব লিখে থাকবে, এই যে এইটা, এটা কি ক্লজ? এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, কারণ স্বাধীনভাবে অর্থ দিতে পারবে না। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে সাবঅর্ডিনেটের মধ্যে কোন ভাগে পড়ছে, নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, ঠিক আছে? তুমি এবার বুঝতে পারছো এ মেন ভার্ব, এই মেন ভার্বের আগে বসেছে এটা, তার মানে এটা কি সাবজেক্টের কাজ করছে। আর একটা উপায় শিখিয়ে দিই তোমাদের, আমরা কি জানি গো, ভার্বকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তরটা আসে তাকে কি বলা হয়? সাবজেক্ট, তাই না? তাহলে এটার মানে কি, হোয়াট ইউ সে ইজ নোন টু অল, তুমি যা বলো সেটা সকলেই জানে। যে তুমি একে প্রশ্ন করো, সকলে, এটা সকলে কি জানে? ইজ নোন, এটা হচ্ছে গোটাটা, এই দুটো ভার্ব মিলে মেন ভার্ব। হ্যাঁ, এটা ভুল হচ্ছে আমাদের, মেন ভার্ব হচ্ছে এখানে নোন। না স্যার নোন আমি নয়। এইটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আগেরটা, আপনি এক্সাম্পল দিলে বলে জিজ্ঞেস করিনি। যাই হোক, এটা হচ্ছে দুটো মিলেই ভাব তৈরি করছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন ভার্ব। তাহলে তুমি একে জিজ্ঞেস করো যে কি বললাম, হোয়াট ইউ সে ইজ নোন টু অল, তুমি যেটা বলছো সেটা সকলেই জানে, তো একে প্রশ্ন করো কে জানে, হ্যাঁ, বা কোন ব্যাপারটা জানে। সবসময় আমরা কে বা কারা ছাড়াও আর একটা কি করি বলতো, যে যার সম্পর্কে বলা হয়, এখানে কিন্তু কে বা কারা দিয়ে উত্তর আসছে না। সাবজেক্ট বার করার একটা নিয়ম কি বুঝি, কি গো, কি জানি আমরা, যার সম্পর্কে বাক্যে বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। তিনটে রুল আছে সাবজেক্ট বের করার। তাহলে এখানে
কি জানার কথা বলা হচ্ছে, অর্থাৎ কার সম্পর্কে বলা হচ্ছে, তুমি যেটা বলো তার সম্পর্কে বলা হচ্ছে, এই গোটা ব্যাপারটা। তাছাড়া যদি এইভাবে প্রশ্ন করে না বেরোবে আমি ইজিলি দেখতে পাচ্ছি যে ভার্বের আগে এইদিকে যে থাকে সে সাবজেক্ট হয়, আর সাবজেক্ট সবসময় কিসের কাজ করে, নাউনের কাজ করে। তার মানে এইদিকে যে ক্লজটা আছে এই ক্লজটা নাউন ক্লজ। এটা ইজি, বেশি ভাবলে হবে না, ইজি জিনিসটাকে ইজিলি নিতে হবে। ভার্বের আগে যে থাকবে সে সাবজেক্ট হবে, আর সাবজেক্টের স্থানে যে ক্লজ বসবে তার নাম হবে নাউন ক্লজ। এই হচ্ছে ব্যাপার। দেখো এটা যেমন দ্যাট ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ইজ নট আননোন টু অল, তুমি যে কাজটা শেষ করেছো ইজ নট আননোন, সেটা কারো কাছে অজানা নয়। ঠিক আছে, তো কি অজানা, কি কোন ব্যাপারটা অজানা নয়, কার ব্যাপারে বলছে, যে তুমি কাজটা শেষ করেছো এই ব্যাপারটা কারো কাছে অজানা নয়। তো এই যে এই ব্যাপারটার কথা বলা হচ্ছে, এই ব্যাপারটা সাবজেক্টের স্থানে বসেছে, আর সাবজেক্টের স্থানে যে বসে সে নাউন হয়, তাই এটা হচ্ছে নাউন ক্লজ। ক্লিয়ার? তাহলে স্যার নাউন ক্লজ, হ্যাঁ বলো। স্যার ওখানে ইজটা মেন ভার্ব হবে, না এই না, স্লাইডে এই গোটাটাই আননোন, অজানা। না এখানে এখানে না, স্যার ভুল হচ্ছে আমাদের, ভুল হচ্ছে, না না আমাদের ভুল হচ্ছে, ওয়েট 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 ওয়েট, এখানে ইজি মেন ভার্ব, মিউট করো বলে দিচ্ছি, ভুল হচ্ছে আমাদের এখানে। ভার্বের চ্যাপ্টার কেন এসো একটু তাহলে বুঝতে বলবেন? পারবে। বলছি 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 ইজটা মেন ভার্ব কেন বলছি, দেখবা আমরা ভার্বের চ্যাপ্টারে তোমাদের বলেছি, এখানেও ইজটা মেন ভার্ব ঠিকই আছে, আননোন নয়। ভার্বের চ্যাপ্টারে দেখবা তোমাদের বলেছি বি ভার্বের কোন রূপ যখন মেন ভার্বের কাজ করে সে কিন্তু লিঙ্কিং ভার্ব হয়, আর লিঙ্কিং ভার্বের পরে যে বসে সে অ্যাডজেক্টিভ হয়, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, নোন আননোন এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে মেন ভার্ব এরা। বেশ, ওটা নিয়ে চাপ নিও না, ওটা কোনো ফ্যাক্টই নয়। এবার যেটা বলছিলাম, নাউন ক্লজের এ হলো, এবার বি, বি পোর্শনটা, নাউন ক্লজ কি হিসাবে কাজ করলো, অ্যাজ এ সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে কাজ করলো। এবার নাউন ক্লজ অবজেক্টেরও কাজ করতে পারে, তাই লিখবো নাউন ক্লজ as a object। কেন অবজেক্টে কাজ করতে পারে দেখো। আচ্ছা তার আগে বলে দিই অবজেক্ট বার করার নিয়মটা আরেকবার। ভার্বকে ভয়েস চেঞ্জে অনেকবার পড়েছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে আমরা বলি অবজেক্ট। চলো, আর একটা বাক্যের অবজেক্ট নাউন হয় অথবা প্রোনাউন হয়, অন্য কিছু হয় না, নাউন আর প্রোনাউন। উদাহরণ দেখো, I know what you have said। দেখো এখানে আমি একটা ভুল দিই, বলো তো এটা কোথায় ভুল দিলাম, বলো তো কোথায় ভুল দিলাম, শেখালাম কিন্তু একটু আগেই, আমি স্যার ধরে ধরে হোয়াটের পর পড়াচ্ছি। ইউ হবে, হ্যাঁ, স্যার হোয়াটের পর ইউ হবে তারপর হ্যাভ হবে। কারণ এটা হেল্পিং ভার্বটা আগে আসবে না। আদার ক্লজ ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেশন দিলে আগে সাবজেক্ট তারপর ভার্ব, হোয়াট ইউ হ্যাভ সেড। হ্যাঁ, আমি ধরে ধরে বলছি কারণ জিনিসটা বোঝার আছে, অনেকে ইজি মনে হবে কিন্তু ইজি এতটা ইজি ছিল না, বইয়ে পড়লে দেখবো এতটা ইজি নেই, আমি বলছি বলে পড়াচ্ছি ইজি ভাবে। আই নো হোয়াট ইউ হ্যাভ সেড, আমি জানি তুমি কি বলছো। তো দেখো হোয়াট এখানে লিঙ্কার বা কনজাংশন, তো লিঙ্কার বা কনজাংশন থেকে শুরু আছে যে ক্লজটা, সেটা কি হবে আদার ক্লজ। তো আদার ক্লজের মধ্যে এটা কিসের পড়ছে, সাবঅর্ডিনেট, কারণ কোনো অর্থ দিতেই পারছে না। বলো, এবার সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে তিনটা ভাগের মধ্যে কি পড়ছে, এটা নাউন ক্লজ হবে। কেন হবে দেখো, তুমি এটা এটা অবজেক্টটা বের করা খুব সুবিধা হবে আমাদের। দেখো তুমি নো কে প্রশ্ন করো, আই নো হোয়াট ইউ হ্যাভ সেড, আমি জানি তুমি কি বলেছো। তো ওই জানিকে প্রশ্ন করো, আমি কি জানি তুমি যা বলেছো। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে কি হয় গো, অবজেক্ট হয়। তাহলে এই গোটাটাই অবজেক্টের কাজ করছে, আর অবজেক্ট নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কিছু হয় না, তার মানে এটা হচ্ছে কি নাউন ক্লজ। একটা ওয়ার্ড থাকলে তাকে বলবো নাউন, একাধিক ওয়ার্ড তার মধ্যে ভার্ব এবং সাবজেক্ট থাকলে তাকে আমরা বলবো ক্লজ, তাহলে এর নাম হয়ে গেল কি নাউন ক্লজ। ক্লিয়ার? কি বলছে আরেকবার ক্লিয়ার করে দিয়ে দেখো, এক এই কালিটা লেখা হবে না, একটা যদি ওয়ার্ড থাকে, হ্যাঁ অবজেক্টের জায়গায়, অবজেক্ট যদি একটা ওয়ার্ডের হয়, তাহলে একটা ওয়ার্ডের হলে সেই অবজেক্টের নাম হবে নাউন অথবা প্রোনাউন, যদি একটা ওয়ার্ডের কিছু থাকে। কিন্তু অবজেক্টের জায়গায় যদি, আর কত ইজি করব, সব ইজি হয়ে যাচ্ছে দেখো, এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকে,
উইদাউট ভার্ব, কিন্তু তার মধ্যে কোনো ভার্ব নেই, তখন কিন্তু তাকে আর ক্লজ বলতে পারবো না, আমি ফ্রেজ পড়াবো, এর নাম হচ্ছে ফ্রেজ। তাহলে এটা অবজেক্টের জায়গায় এই গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট ভার্ব যদি থাকে তো অবশ্যই নাউন, যেহেতু একের বেশি ওয়ার্ড হয়ে গেলে তাকে বলা হয় ফ্রেজ, তার মানে এটা হয়ে গেল নাউন ফ্রেজ হলো। কিন্তু অবজেক্টের জায়গায় যদি এই গ্রুপ অফ ওয়ার্ডস থাকে সাথে ভার্বও থাকে তখন সেটা কি হয়ে যাবে, ক্লজ হয়ে যাবে, আর ফ্রেজ বলতে পারবে না। ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য হচ্ছে একাধিক শব্দ থাকবে ফ্রেজে কিন্তু ভার্ব থাকবে না, আর ক্লজে একাধিক শব্দ থাকবে এবং তার সাথে সাথে একটা ফাইনাইট ভার্ব থাকবে বা মেন ভার্ব থাকবে। এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ ফাইনাইট ভার্ব বা উইথ এ মেন ভার্ব, তার মানে এটা অবজেক্টের জায়গায় আছে, তার মানে এই গোটাটা কি নাউন, আর যেহেতু একটা একাধিক ওয়ার্ড যার মধ্যে ভার্ব থাকে তাকে আমরা কি বলি ক্লজ, তাহলে এর নাম হয়ে গেল কি নাউন ক্লজ। পুরো একদম ক্লিয়ার করে দিচ্ছি, একটু যেন প্রবলেম না হয় তোমাদের, বুঝতে পারছো? তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। আর একটা উদাহরণ দিই নাউন ক্লজ অবজেক্ট হিসাবে। ওই লিঙ্কিং ভার্ব যেটা বলছিলাম ইজ এর ব্যাপারটা মেন ভার্ব কেন নয়, ওটা আবার 3 নম্বরে আছে, আসবো সেই জন্য ওখানে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? একটু দাঁড়াও, আরেকটা উদাহরণ দিই। কিছু বুঝতে পারলাম না, কেউ কিছু বললে মনে হলো। He asked me whether I would help him. ঠিক আছে, অথবা I know where he lives. দেখো, he asked me whether I would help him, আমি তাকে সাহায্য করবো কিনা সে জিজ্ঞেস করেছিল, তো whetherটা কনজাংশনের লিঙ্কারে কাজ করছে, আর দেখার প্রয়োজনই নেই, ঝট মেরে দেওয়া, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেটের মধ্যে তিনটে ভাগের মধ্যে কি পড়ছে দেখবা, তার জন্য কি করো, আস্ককে প্রশ্ন করো, সে জিজ্ঞেস করেছিল আমাকে আমি তাকে সাহায্য করব কিনা, তাহলে সে কি জিজ্ঞেস করেছিল, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা পাবা তাকে অবজেক্ট বলে, কি জিজ্ঞেস করেছিল আমি তাকে সাহায্য করব কিনা, এটা উত্তর পাচ্ছি তাই না, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে, তার মানে এটা অবজেক্টের কাজ করছে, আর অবজেক্টের কাজ যখন করছে তার মানে এটা কি নাউন। আর যেহেতু একাধিক ওয়ার্ড রয়েছে, দেখো একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটে, চারটে, পাঁচটা ওয়ার্ড রয়েছে, তার মধ্যে সাবজেক্ট আছে, ভার্বও আছে, তাই দেখো এটা মেন ভার্ব, হেল্পটা এটা হেল্পিং ভার্ব, তো সেটার নাম হয়ে গেল কি ক্লজ, তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। পরেরটাও সেম কেস, আই নো হোয়ার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে, তাহলে একে প্রশ্ন করো কি জানি কোথায় সে বাস করে, দেখো হোয়ার থেকে শুরু করে গোটাটাই সাবঅর্ডিনেট ক্লজ হবে, সাবঅর্ডিনেটের মধ্যে আমি কি দিয়ে প্রশ্ন করলে কি পাবো, এটা অবজেক্ট পাবো, এবং এই উত্তরটা পেয়েছি তাই অবজেক্ট হিসাবে, আর অবজেক্ট সবসময় কিসের কাজ করবে, নাউনের কাজ করবে, নাউন ক্লজ। ক্লিয়ার? আশা করি প্রশ্ন থাকবে না, বলো কেউ কিছু বলা থাকলে বলো। বলছি প্রতিটাতে কনজাংশন সমেত হবে, ওই যে হবে ওয়েদার আদার ক্লজ হোয়াট মানে, এগুলো বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদার ক্লজ মানে একটা কনজাংশন দিয়ে শুরু হবে, দেখবা এক স্লাইডে লিখেও দিয়েছে একটা স্লাইডে, আদার ক্লজ মানেই কনজাংশন দিয়ে শুরু হবে, সেটা সাবঅর্ডিনেট ক্লজ হোক বা কোঅর্ডিনেট, আজকে সাবঅর্ডিনেট পড়ছি, পরের দিন কোঅর্ডিনেট পড়লে বুঝতে পারবে। আচ্ছা নাউন ক্লজ এখনো শেষ হয়নি, সাবঅর্ডিনেট যেটা হবে ওটা তো কনজাংশন সমেতই হবে, তাই তো? হ্যাঁ এই যে এই যে হ্যাঁ। আচ্ছা এখনো নাউন ক্লজ কিন্তু শেষ হয়নি, পরের দিন এখান থেকে শুরু হবে। সাবজেক্ট হিসাবে ব্যবহার যেমন হলো নাউন ক্লজ, অবজেক্ট হিসাবে যেমন হলো, তেমন লিঙ্কিং ভার্বের পরে যে কমপ্লিমেন্টের ব্যাপারটা, হ্যাঁ আমি এখানে শুধু লিঙ্কিং ভার্ব বলে লিখে রাখছি, তাহলে আমার মনে থাকবে কোন জায়গা থেকে হবে। লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট, যারা লিঙ্কিং ভার্ব কি ভুলে গেছো ভার্বের চ্যাপ্টারটা দেখে নিও, বা যদি দেখা হয়ে থাকে খাতাটা পড়ে নিয়ে এসো, নাহলে পরের দিন আবার বলতে হবে। লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসে, তো এটা আমরা পরের দিন দেখবো কিভাবে বসছে না বসছে, ঠিক আছে।